মোদির মাথায় হাত। আসসালামু আলাইকুম। মোদি সরকার ফ্যাসিস্ট হাসিনাকে আহ, সর্বোচ্চ সহযোগিতা করবে। শুধু মোদি সরকার না, ওই যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দেখলাম শেখ হাসিনার সাথে দেখা করলো। মানে ইন্ডিয়ার যেই সরকারই আসুক, তারা বাংলাদেশে আওয়ামী লীগকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এতে ওদের ফায়দা বেশি। এখন আওয়ামী লীগ সরকার দেশে নাই বলে দেশে একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তারা। মানে আমাদেরকে, বাংলাদেশকে যতটা অসুবিধায় বা ভোগান্তিতে ফেলা যায় সেই চেষ্টাটা তারা করছে। ওই চেষ্টা করতে গিয়ে তো ভিসা অফ করে দিছে, খুব সহজে ভিসা পাওয়া যাচ্ছে না, এবং ভিসা পাইতে হলে অনেক কাঠখড় পোহাইতে হচ্ছে। এর যে একটা কুফল ইন্ডিয়া এখন ভোগ করতেছে গত জুলাই আগস্টের পর থেকে, পুরো লাস্ট এক মাসের বেশি। আপনারা জানেন, প্রতি বছর বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় প্রায় 20 থেকে 25 লাখ লোক, 20 থেকে 25 লাখ বাংলাদেশি প্রতি বছর ইন্ডিয়া ট্রাভেল করে। শপিং এর জন্য করে, বেড়াইতে যাওয়ার জন্য করে, ঘুরতে যাওয়ার জন্য করে, হাসপাতালে যাওয়ার জন্য করে, চিকিৎসার জন্য করে, অথবা ভারতকে একটা ট্রানজিট ইউজ করে ইউরোপে যাওয়ার জন্যও করে, শিক্ষার জন্যও করে। সবচেয়ে বেশি করে হচ্ছে গিয়ে শপিং আর চিকিৎসা আর বেড়াইতে যাওয়া। তো এই পারপাজে প্রায় 4 থেকে 6 বিলিয়ন ডলার বাংলাদেশের পকেট থেকে ইন্ডিয়ার পকেটে যায়। টাকার অ্যামাউন্টটা কিন্তু খারাপ না। তো এত টাকা যেহেতু ইন্ডিয়ার পকেটে যায়, তো এই কারণে বাংলাদেশের বর্ডার ঘেঁষে, বিশেষ করে কলকাতা, প্রচুর হোটেল এবং দোকানপাট, হাসপাতাল, মার্কেট, প্রাইভেট হাসপাতাল, মার্কেট গজে উঠছে। এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ডিজিটাল কন্টেন্টে দেখছি তারা কান্নাকাটি করছে। এখন তাদের দোকানগুলো ফাঁকা। নিউ মার্কেটের মতো একটা এরিয়া, যেখানে গিজ গিজ করে প্রত্যেকটা দিন বাঙালিদের দ্বারা মানে শপিং করে, ওরা গিজ গিজ করে নিউ মার্কেট, সেই নিউ মার্কেট ফাঁকা, রেস্টুরেন্ট ফাঁকা। আর আমাদের এই যে 20 থেকে 25 লক্ষ লোকদেরকে সার্ভ করার জন্য ওদের 4 থেকে 5 লক্ষ লোক প্রায় পথে বসে গেছে। আয় রোজগার নাই, মাথায় হাত দিয়ে বসে আছে, আর মনে মনে মোদী সরকারের গালিগালাজ করতেছে। যাই হোক, মোদী সরকারের তো এই যে একটা রাজস্ব তারা পাইতো, সেই রাজস্ব তো তার অফ হয়ে গেল। সেই সঙ্গে ওদের 4-5 লোকের জীবিকাও অফ হয়ে গেল। এখন যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা সহজ না হয়, রিকভার না হয়, ততক্ষণ পর্যন্ত ওদের অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকবে। এমনও হইতে পারে যে ওরা পেশা বদল করে অন্য পেশাও চলে যেতে পারে। তো যে একটা কথা আছে না, যে পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেও পড়তে হয়। বাংলাদেশেও কিন্তু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু খুব ছেড়ে দেওয়ার পাত্র না, সে কিন্তু খুব সাহসী লোক। সে তো মোদিরে হুঁশিয়ারি দিয়েই বসছে যে বাংলাদেশে যদি অস্থিতির পরিস্থিতি তৈরি করতে চাও, তাহলে তোমার ওই যে চিকেন নেক, 7 সিস্টার, সেখানেও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে। তো চোরে শুনে না ধর্মের বাণী, একটা কথা আছে, চোরে শুনে না ধর্মের বাণী। এইসব কথা শুনে কি ভারত সোজা হবে? তারা তো শেখ হাসিনারে পাইয়া কোলের মধ্যে বসাইয়া আদর যত্ন কমতি রাখতেছে না। তারা মনে করতেছে যে এর আগের বার যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভ্যুত্থানের মাধ্যমে খুন করা হলো, সেইবারও কিন্তু তারা এই শেখ হাসিনাকে আশ্রয় দিল। এবং তারা জানে যে কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় এই আশ্রয়ের সুফল তারা পাবে। কোনো না কোনো ভাবে এই শেখ হাসিনা আবার অথবা শেখ রেহানা, যে কোনো একজন দেশে ব্যাক করবে, ব্যাক করে আবার তারা দেশের প্রধান হবে। আমরা বাঙালি জাতি খুব সহজে ভুলে যাই, খুব সহজে মাফ করে দিই, অথবা মাঝে মধ্যে নিজের কথা বলতে পারি না, অথবা একতাবদ্ধ হইতে একটু সমস্যা হয়ে যায়। কিন্তু ওই যে কে যেন বলছিল, বোধহয় সোহেল তাজ, উনি বোধহয় বলছিল যে বাংলাদেশে প্রত্যেকটা 15 বছর পর পর বাংলাদেশের মানুষ জেগে ওঠে। মানে বাংলাদেশের মানুষকে যতই শাসন করেন, শোষণ করেন, আর অন্যায় অত্যাচার করেন, প্রত্যেকটা 15 বছর পর পর একটা অভ্যুত্থান হয়। এবং সেই অভ্যুত্থানের এক্সাম্পলও সোহেল তাজ দিয়ে দিছে, যে 75-এ একটা অভ্যুত্থান হইল, তারপরে
এরশাদের আমল একটা উত্থান হইলো 90, তারপরে 1-11 হইলো 15 বছর পর, তারপরে আবার এই যে 15 বছর পরে আইসা এই ছাত্র আন্দোলনের অভ্যুত্থান হইলো। অর্থাৎ বাংলাদেশে কিন্তু অভ্যুত্থান হয়ে গেছে এই 53 বছরের ইতিহাসে 75, 90, 2006, 2024, 4-15-60 হিসাবে কিন্তু ওই যে 54 বছর, তো সেই 54 বছরের 4টা অভ্যুত্থান হয়ে গেছে। অর্থাৎ 12 থেকে 15 বছর পর পর অভ্যুত্থান হবে, যদি কেউ তার অপশক্তি, যদি কেউ স্বৈরশক্তি, যদি কেউ ফ্যাসিবাদ অ্যাপ্লাই করার চেষ্টা করে। আওয়ামী লীগ গভর্নমেন্ট সরে যাওয়ার সাথে সাথেই বিএনপির যারা লোকজন ছিল তারা কিন্তু তাদের চেহারা প্রকাশ করা শুরু করে দিয়েছে, এবং তার বিভিন্ন ইনসিডেন্ট আমরা চারপাশ দিয়ে দেখছি। কতটুক মানে আওয়ামী বিরোধী হলে একজন আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে, গণপিটুনি দিয়ে 3 দফায় পিটায়া বাইরে ফেলতে পারে, পিটায়া ল্যাংটা কইরা লাশ বনের মধ্যে ঝুলায় রাখতে পারে, কতটুকু আওয়ামী বিরোধী হলে। তার মানে এই যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আবার ফ্যাসিবাদ বিএনপি কিন্তু শুরু হয়ে গেছে। যদিও তারেক জিয়ার বক্তব্যে একটু আশাবাদী হই, তারেক জিয়া এগুলোর বিপক্ষে কথা বলছে। তারেক জিয়া বলছে এই ধরনের কাজ আওয়ামী লীগ যা করছে সেই একই কাজ যেন বিএনপি না করে, আওয়ামী লীগের এই জায়গা থেকে যেন বিএনপি শিক্ষা নেয়। শুধু তারেক জিয়া না, তারেক জিয়ার অনেক নেতা কর্মী, অ্যানি, ওই যে নারায়ণগঞ্জের অ্যানি, ওনার একটা ফুটেজ দেখলাম, নারায়ণগঞ্জেরই তো নাকি, হ্যাঁ, ওই যে লম্বা করে একজন রাজনীতিবিদ বিএনপি, তার অফিসে বাইকে করে তার কর্মীরা আসছে এবং বাইকের হর্ন টর্ন বাজাইছে, তো সে ক্ষিপ্ত হয়ে অফিস থেকে বেরোয়া ওদেরকে হিউজ বকাঝকা করছে। তো বলছে যে আমার কর্মীরা বাইকে আসবে না, বাইক বাহিনী হবে না, বাইক মানে হলো গিয়ে হেলমেট, আর হেলমেট বাহিনী মানে হলো আওয়ামী লীগ। অর্থাৎ অ্যানির যে বক্তব্য, যেটা তিনি বলতে চাইছিলেন, বুঝাইতে চাইছিলেন যে আওয়ামী লীগ যেইভাবে তাদের প্রশাসন চালায় গেছে, তাদের ক্ষমতা ব্যবহার করে গেছে, ঠিক একইভাবে বিএনপি তাদের কার্যক্রম করবে না, তারা পরিবর্তিত হবে, তারা নিজেদেরকে পরিবর্তন করবে, পরিবর্তিত হয়ে সংশোধিত হয়ে একটা অন্য দল তৈরি হবে। এর মধ্যেখানে তারেক জিয়ারে নিয়ে এক কার্টুনিস্ট একটা কার্টুন ছবি এঁকেছে, ব্যঙ্গ কার্টুন, এবং সেটা নিয়েও তারেক জিয়া অ্যাপ্রিসিয়েট করেছে। মানে তারেক জিয়ার বক্তব্যে সে যে একটু আধুনিক মনা, সে যে সমালোচনা সহ্য করতে পারে, সে যে সমালোচনা শুনবে, প্রশ্রয় দিবে, এই বিষয়টা অনেকটা ফুটে উঠেছে, যেটা শেখ হাসিনার আমলে ছিল না। শেখ মুজিবকে নিয়ে একটা মানে কটু কথা বলায় এক ছাত্রকে 4 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে, তার শিক্ষা জীবন শেষ হয়ে গেছে। মানে আওয়ামী লীগ তাদের নামে কোনো সমালোচনা সহ্য করতে পারে না। সেই জায়গায় বিএনপির এরকম অবস্থান কিছুটা অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়। তারপরেও আমাদের দেশের জনগণ আর বিএনপি, আওয়ামী লীগ বা জামাত কোনোটাতেই তারা মনে হয় না আশ্বস্ত বা বিশ্বস্ত। তারপরেও এটা ছাড়া তো আর অপশনও নাই। এই বিএনপি, আওয়ামী লীগ আর জামাত ছাড়া বলেন আর কোন দল আছে, আর কোন দল তৈরি হয়েছে? একটা দলের একটা লম্বা ব্যাকগ্রাউন্ড থাকা লাগে, পেছনের একটা ইতিহাস থাকা লাগে। সেরকম ইতিহাসওয়ালা দল যদি না থাকে তাহলে তো রাজনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে বাংলাদেশের পথ চলা। যাই হোক, বলছিলাম ভারতের কথা। আসলে ভারতের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এখন শেখ হাসিনা। আস্তে আস্তে ভারতের এই সুযোগটাকে আবার কাজে লাগাইতেছে পাকিস্তান। পাকিস্তান ভিসা ওপেন করে দিচ্ছে বাংলাদেশের জন্য। মানে এখন পাকিস্তানে যেতে ভিসা লাগবে না, আপনি অনলাইনে আবেদন করবেন, ই ভিসা দিয়ে দিবে, চলে যাবেন পাকিস্তানে। দেখেন, ইন্ডিয়া যাইতে ভিসা লাগতেছে, যে এই ভিসাটা ইন্ডিয়া দিচ্ছে না, সেখানে পাকিস্তানি ডিপ্লোম্যাটিক স্টেপটা কি হচ্ছে, কূটনৈতিক স্টেপ, তারা পাকিস্তানের ভিসাটা ওপেন করে দিছে। এখন বাঙালি যারা ঘুরতে পাশের দেশে যাইতে পছন্দ করতেন, যে আচ্ছা টুক করে একটু একটা দেশে ঘুরে আসি, সেটা হতে পারে নেপাল, সেটা হতে পারে ভুটান, সেটা হতে পারে ইন্ডিয়া, সেটা হতে পারে যত কাছে যাওয়া যায় তত খরচ কম, সেই জায়গা থেকে এখন বাঙালি কি করবে, পাকিস্তানের দিকে মুভ করবে। তারা ওই যে পর্যটন খাতটা ইন্ডিয়া থেকে সরাইয়া পাকিস্তানে আনার একটা প্রচেষ্টা করতেছে, এবং আরো একটা টোপ পাকিস্তান দিচ্ছে।
তারা বলতে চাইতেছে যে বাংলাদেশ পাকিস্তানের ভাই, কলিজার টুকরা। এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ডিজিটাল প্ল্যাটফর্মে পাকিস্তানিরা বলতেছে। এবং বাংলাদেশকে তারা পারমাণবিক বোমা তৈরিতে সহায়তা করবে, পারমাণবিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করবে। অর্থাৎ বাংলাদেশের সাথে কোলাবোরেশন করে, ওই যে ভারত যেই কাজটা করছে, ভারত যেভাবে বাংলাদেশকে শোষণ করার চেষ্টা করছে, ভারত যেভাবে বাংলাদেশের ভিতর থেকে সব নেওয়ার চেষ্টা করছে, ঠিক একইভাবে পাকিস্তান এই সুযোগটা নেওয়ার জন্য এগিয়ে আসছে। পাকিস্তান ওই একইভাবে বাংলাদেশকে এই পর্যটন খাত দিয়ে টাকা নিবে, চিকিৎসা খাত দিয়ে টাকা নিবে, পারমাণবিক বোমার কথা, বোমা বানানোর কথা বলে টাকা নিবে। অর্থাৎ বাংলাদেশকে সবাই ইউজই করতে চায়। শুধু সবাই বলতে যে কোনো দেশ অন্য দেশকে সবসময় তাদের কূটনৈতিক চালই থাকে এটা, এই জন্যই তাদের কূটনৈতিক মানে একটা ডিপার্টমেন্ট থাকে, ডিপ্লোম্যাটিক একটা ডিপার্টমেন্ট থাকে। তাদের কাজই হচ্ছে যত কম দেয়া যত বেশি দেয়া যায়। তো যাই হোক, ইন্ডিয়া থেকে তো একটা শিক্ষা দিছে, তো পাকিস্তানের ব্যাপারে নিশ্চয়ই সজাগ দৃষ্টি থাকবে সবার, বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো যাই হোক, ওই মিষ্টি এই দুষ্টু লোকের মিষ্টি কথায় সব দেওয়া যাবে না। পাকিস্তান থেকে যে শিক্ষা অতীতে আমরা পেয়েছি, সেই শিক্ষা এত সহজে ভুললে চলবে না। দুষ্টু লোককে চিনতে হবে।